আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বকে দ্রুত অর্থায়নের ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সরকারি কর্মকর্তাদের কঠোর হাতে মোকাবেলার ঘোষণা। পদ্মা সেতুকে দেশের অর্থনৈতিক করিডোর করতে আগাম বিনিয়োগ আকর্ষণের তাগিদ বিশ্লেষকদের। এবং তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের কারণে বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলার সুযোগ নেই বললেন সজীব ওয়াজেদ জয়। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে আবাসন কোম্পানি ইস্টার্ন ভিলেজের বিক্রয় কার্যক্রম শুরুর খবর। এবার বিস্তারিত। 5 বছরেও প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনের কাছাকাছিও পৌঁছাতে না পারার কথা তুলে ধরে জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বের প্রতি অর্থায়নের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল সামিট অন 5-year অ্যানিভার্সারি অব দ্য প্যারিস এগ্রিমেন্ট শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বসে থাকলে জলবায়ু পরিবর্তন বিরতি দেবে না। ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের CBF মিডনাইট সার্ভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট চালুর কথা তুলে ধরে প্রতিটি দেশকে আগামী 31 ডিসেম্বরের মধ্যে বর্ধিত প্রতিশ্রুতির ঘোষণা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I would like to remind everyone that there is a limit to adaptation. I would like to conclude urging all developed countries to come forward with predictable and promised mitigation measures along with climate finance. বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন প্রজাতন্ত্রের শীর্ষ কর্মকর্তারা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশের আইজি সহ পদস্থ আমলারা বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্র এবং সংবিধানের বিরুদ্ধে যে কোনো হামলা কঠোর হাতে মোকাবেলা করা হবে। রাশনা দাসের রিপোর্ট। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে BCS অল ক্যাডার্স অ্যাসোসিয়েশন প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য স্বাধীনতা বিরোধী চক্র পরিকল্পিতভাবে ভাঙচুর করেছে। এই ঘটনায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের উপর আঘাত বলেও মনে করেন তারা। স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের বঙ্গবন্ধু, এগুলো নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ, এগুলো নিয়ে কোনো বিতর্ক, এগুলো নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই। প্রজাতন্ত্রের প্রত্যেক কর্মকর্তাকেই অন্ততপক্ষে স্বাধীনতার প্রশ্নে, বাংলাদেশ সংবিধানের প্রশ্নে একটি দৃঢ় অবস্থান থাকতে হবে। এই দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধু ব্যতীত আমরা অন্য কোনো শক্তিকে আমরা কল্পনাও করতে পারি না। দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই স্বার্থান্বেষী মহল ধর্মের অপব্যবহার করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। আমরা সুবর্ণ জয়ন্তী পালনের দিকে যাচ্ছি। সেই সময়ে এই অশুভ প্রয়াস, সেটাতে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু আমি মনে করি শুধুমাত্র কর্মকর্তা নয়, সচেতন মানুষ হিসেবেও কিন্তু আমরা পিছনে থাকব। পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ বলেন, একটি মহল ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশে উগ্র সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন আমাদেরকে, পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, তার উপরে হামলা, সংবিধানের উপর হামলা। রাষ্ট্র মহাপরাক্রমশালী, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না। আলোচকরা বলেন, জাতির জনকের প্রশ্নে আপোষ করার কোনো সুযোগ নেই। তাই বঙ্গবন্ধুর সম্মান অক্ষুণ্ণ রাখতে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানায় তারা। যদি এই ধরনের কাউকে আমি আইডেন্টিফাই করতে পারে, তাহলে তাকে আমি কোনো সেবা দিব না। রাস্তা দাস, ATN বাংলা, ঢাকা।
পদ্মা সেতুকে দেশের অর্থনৈতিক করিডোর করতে আগাম বিনিয়োগ আকর্ষণের তাগিদ দিচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, শুরু থেকেই সেতুর সুফল পেতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দ্রুত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে হবে। সেখানে শিল্পায়নে গ্যাস, বিদ্যুৎ সহ প্রয়োজনীয় অবকাঠামো এখন থেকেই গড়ে তোলার পরামর্শ দেন তারা। একরামুল হক, সাইমা রিপোর্ট। চালু হলে পদ্মা সেতুতে দৈনিক গড়ে 24,000 যানবাহন চলাচল করবে। ঢাকার সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে দক্ষিণের 21টি জেলার। যাতায়াত ও ব্যবসা বাণিজ্যের পরিসর বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে জাতীয় ও আঞ্চলিক প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতুর মাধ্যমে ওই অঞ্চলে কৃষি ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বাড়বে মজুরি ও জমির দামও। তবে এসব কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করবে আগাম ব্যবস্থাপনার উপর। এটাকে কেবলমাত্র একটা ট্রান্সপোর্ট করিডোর হিসেবে চিন্তা না করে আমাদের এটাকে একটা অর্থনৈতিক করিডোর, ইকোনমিক করিডোর হিসেবে চিন্তা করতে হবে। এই সেতুকে ঘিরে ব্যক্তি খাতের বিনিয়োগ আকর্ষণ করা, বিপণন ব্যবস্থা ইত্যাদিকে আরো সম্প্রসারিত করা, এই অঞ্চলের মানুষজনের দক্ষতা বৃদ্ধি করে যেসব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সেটাকে তাদের অংশগ্রহণ সেখানে আরো সুবিধা করা। দক্ষিণাঞ্চলে শিল্পায়নকে উৎসাহিত করতে হলে অবশ্যই সেখানে যোগাযোগের মাধ্যম ছাড়াও প্রয়োজন হবে গ্যাস এবং বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা। স্কিল লোকজন, ম্যানেজার্স, প্রফেশনালস সেখানে থেকে যাতে অবস্থান করতে পারেন, তাদের সন্তান সন্ততিদের ভালো প্রতিষ্ঠানে পড়াতে পারেন, সেরকম ধরনের সামাজিক অবকাঠামোতেও বিনিয়োগের প্রয়োজন। পদ্মা সেতুর মাধ্যমে পায়রা ও মংলা বন্দর ব্যবহারের পরিসরও বেড়ে যাবে। ফলে কেবল অভ্যন্তরীণই নয়, উপ আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবেও এই সেতুকে কাজে লাগানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এটার মাধ্যমে কেবলমাত্র বাংলাদেশ না, আমাদের যে ভুটান, ভারত এবং নেপালের সাথেও যে আমাদের এখন সমান্তরাল বিভিন্ন উদ্যোগগুলি চলছে এবং অর্থনৈতিক যে প্রোডাকশন নেটওয়ার্ক গড়ে তোলা, ভ্যালু চেইন গড়ে তোলা, এই উপ অঞ্চলের যেসব সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগের, এটাও কিন্তু আমরা কাজে লাগাতে পারবো পদ্মা সেতুকে ব্যবহার করে। দক্ষিণাঞ্চল কেন্দ্রিক যে স্পেশাল ইকোনমিক জোন রয়েছে, 7টি স্পেশাল ইকোনমিক জোনে প্রায় 2700 একর জমি বরাদ্দ করা হয়েছে। বিশেষ গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে অন্তত একটি বা দুটি স্পেশাল ইকোনমিক জোনের কার্যক্রম দ্রুত গতিতে নিয়ে যাওয়া, যাতে এই সমস্ত জোনগুলো তৈরি হলে দেশি এবং বিদেশি উদ্যোক্তারা সেখানে যাতে বিনিয়োগের আগ্রহ দেখান এবং সেখানে যাতে বিনিয়োগ সৃষ্টি হয়। তারা বলছেন, পদ্মা সেতুতে বিনিয়োগ করা অর্থের সুফল পেতে যৌক্তিক টোল নির্ধারণ সহ সার্বিক ব্যবস্থাপনায় এখনই মহাপরিকল্পনা নেওয়া উচিত। একরামুল হক, সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আগামী বছর বাংলাদেশ 5G সুবিধা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে আয়োজিত অনলাইন অনুষ্ঠানে তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের কারণে বাংলাদেশকে এখন আর দরিদ্র দেশ বলার সুযোগ নেই। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর শীর্ষক ওয়েবিনারের আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, কঠোর পরিশ্রম ও প্রযুক্তিগত উন্নয়নের কারণেই বাংলাদেশের জিডিপি বেড়েছে 7%। যে আমাদের অর্থনীতি এই মহামারীর মধ্যেও প্রায় 7% বেড়েছে। সেখানে যদি তুলনা করেন ইউরোপ, কিন্তু বাড়া তো দূরের কথা, ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এদের অর্থনীতি কিন্তু 10% কমে গেছে। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নতি লাভ করায় মহামারী সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা এই দেশে রয়েছে বলে জানান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে এই খাতে নেতৃত্ব দেবে বাংলাদেশ। ভবিষ্যৎ আইসিটি টেকনোলজি বাংলাদেশে আমরা কিছু আবিষ্কার করব। আমরা এখন গুরুত্ব দিতে চাই রোবোটিক্সের উপর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর, মাইক্রো প্রসেসর ডিজাইনের উপর। আমার বিশ্বাস এই ভবিষ্যৎ টেকনোলজিতে আমরা অন্যান্য অনেক দেশের থেকে এগিয়ে যেতে পারি। এখানে নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, রোবোটিক্স বলেন, এখানে আমরা নতুন কিছু আবিষ্কার করব। সজীব ওয়াজেদ জয় আরো বলেন, আইসিটি খাতের কাঙ্ক্ষিত উন্নয়নে গবেষণার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
বিএনপি জন্মলগ্ন থেকে ক্ষমতার মোহে মানবতা বিরোধী অপরাধ করে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে দলটির মানবতা বিরোধী ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে রাজধানীতে সাংবাদিকদের সাথে আলাপে পদ্মা সেতু নিয়ে বিএনপির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আপেল মাহমুদের রিপোর্ট। রাজনীতিতে বিএনপিকে মাস্তান চক্রের জনক হিসেবে অভিহিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির রাজনীতির সাথে দেশের মানুষের কোনো সম্পর্ক নেই। রাজধানীর সরকারি বাসভবন থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার আওয়ামী লীগ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতন্ত্রের কথা বললেও জন্ম থেকে অগণতান্ত্রিক চর্চা বিএনপির ঐতিহ্য। জন্মলগ্ন থেকে ক্ষমতার বয়ে ধারাবাহিকভাবে মানবতা বিরোধী অপরাধ তারা করে আসছে। জনগণ মনে করে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে তাদেরও বিচার হওয়া উচিত। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসার সময় থেকেই বিএনপি এ নিয়ে নেতিবাচক বক্তব্য অব্যাহত রেখেছে। পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেল, তখন এদের মুখে কোনো বক্তব্য নেই। এতে মনে হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন। বেগম খালেদা জিয়া আরো যুক্ত করেছিলেন, এই সেতুর উপর দিয়ে কেউ যাবেন না, তার আগে এই সেতুর উপর দিয়ে যাবেন না, সেতুর নিচ দিয়ে যাবেন। এটি হচ্ছে জনগণের প্রশ্ন। এদিকে ধর্ম ব্যবসায়ীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জনগণের কাছে ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তাদের হলো সবচেয়ে প্রিয় পাকিস্তান। সেই পাকিস্তানের যে ভাস্কর্য আছে, কায়দা মোহাম্মদ আলী জিন্নাহ, বেঞ্জির ভুট্টোর ভাস্কর্য আছে, এই সমস্ত দ্বারা ধর্ম ব্যবসায়ীদেরকে এখন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে অবজ্ঞা দিয়ে এই দেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। রাজধানীতে দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের বর্ধিত সভায় বিএনপির রাজনীতির কঠোর সমালোচনা করেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও দুঃশাসন আড়াল করতে সরকার নানাভাবে উস্কানি দিয়ে রাজনৈতিক পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলাদা অনুষ্ঠানে তারা দাবি করেন, জনগণ সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। সুচিকিৎসা নিশ্চিত না করে সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে বলে অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন মইনুল আহসান। করোনা আক্রান্ত দলের সিনিয়র নেতাদের রোগ মুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার প্রধান সহ মন্ত্রীরা নিজেরা নিরাপত্তা চাদরের মধ্যে থাকলেও জীবন জীবিকার কথা বলে করোনা মহামারীর মধ্যে সবকিছু খুলে দিয়ে সাধারণ মানুষকে মৃত্যু ঝুঁকিতে ঠেলে দিয়েছে। টাকা নাই, কত কিছু 22,000 টাকার বালিশ, এই টাকাগুলি লুটপাট না করে আজকে কর্মহীন মানুষকে যদি রাষ্ট্র তার খাদ্য নিরাপত্তা দিতে পারত, তাহলে নিশ্চয়ই মানুষ কিন্তু এই ছুটাছুটি করত না। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নানা বিধিনিষেধ আরোপ করে খালেদা জিয়াকে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। সাজা স্থগিত হলে তো তার উপর কোনো বিধিনিষেধ থাকার কথা না। পার্থক্যটা হচ্ছে শুধু হাসপাতালে প্রিজন সেল থেকে তাকে তার বাসায় নিয়ে আসা হয়েছে, তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে। গণতন্ত্রের মাকে প্রতিহিংসা পরায়ণতার অনলে হত্যা করতে চায় সরকার। আমরা অবিলম্বে তার গৃহ অন্তরীণ অবস্থার অবসান চাই। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সরকার প্রতিনিয়ত জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও দাবি করেন রিজভী আহমেদ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 7,000 ছাড়ালেও দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা একদিনে মৃত্যু হয়েছে 34 জনের, এর মধ্যে 24 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7,020 জনে। 12,630টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,329 জন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 4,89,178। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার 10.52%। নতুন করে সুস্থ হয়েছেন 3,185 জন। মোট সুস্থ 4,17,503। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিভিন্ন আবাসন প্রকল্পের উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে উল্লেখ করে নতুন কোম্পানিগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আবাসন কোম্পানি ইস্টার্ন ভিলেজে বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম।
অনেক অনেক শুভকামনা ইস্টার্ন বে লিমিটেডের জন্য। ঢাকা মাওয়া সড়কে ইস্টার্ন বে লিমিটেডের ইস্টার্ন ভিলেজের বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এটিএন বাংলার স্টুডিওতে কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আবাসন খাতে মানুষ যাতে ভরসা পায় সে বিষয়ে কোম্পানিগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি। অতীতে লোকজনের যে মিডল ইস্ট বা ইউরোপ আমেরিকার লোকদের যে একটা ধারণা হয়ে গেছে যে বাংলাদেশের বেশিরভাগ ল্যান্ড যারা ব্যবসা করতে আসছে বেশিরভাগই চিট করে, এই জিনিসটা যাতে না হয় আপনারা চেষ্টা করবেন যেটুক বিক্রি করতে পারবেন সেটুকুই বিক্রি করবেন। লোককে বেশি হোপ দেবেন না, যাতে পরবর্তীকালে দেখা গেল যে আপনার হোপ দিলেন একরকম করতে পারলেন না, সেটাও একটা বড় জিনিস। এটা যাতে না হয়, তাহলে দেখবেন যে আমার মনে হয় ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা করতে সাকসেসফুল হয়ে যেতে পারেন। ইস্টার্ন বে লিমিটেডের চেয়ারম্যান জানান, মনোরম পরিবেশে আধুনিক সুযোগ সুবিধা রেখেই গড়ে তোলা হবে ইস্টার্ন ভিলেজ। আমরা যেখানে আমাদের কাঙ্ক্ষিত আবাসন নিয়ে ভাবি বা ভাবছি, তাদের জন্য সময়ের শ্রেষ্ঠ ঠিকানা হতে পারে ইস্টার্ন বে লিমিটেড এই ইস্টার্ন ভিলেজ প্রকল্পটি। অনুষ্ঠানে ইস্টার্ন ভিলেজ কর্তৃপক্ষ জানান, এককালীন মূল্য পরিশোধের পাশাপাশি গ্রাহকরা কিস্তিতে প্লট কেনারও সুযোগ পাবেন। নাগরিক সুবিধা সম্বলিত একটি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। অবকাঠামোমুক্ত। করোনা চিকিৎসার বিল নিয়ে বেসরকারি হাসপাতালগুলো রীতিমতো ডাকাতি করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই অভিযোগ করেন। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেসরকারি হাসপাতালগুলোর লাগাম টানতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি প্রয়োজন। শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমও প্রচারণা চালাচ্ছে জোরালোভাবে। এরপরও কমছে না সংক্রমণের হার। এমন প্রেক্ষাপটে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আয়োজন করা হয় এ ছায়া সংসদের। পিসিআর ল্যাবগুলো আমরা পৌঁছাতে পারিনি, ব্যয়বহুল এবং সময় স্বল্পতার কারণে। 4টি হাসপাতাল ঘুরে 10 লক্ষ টাকার বিনিময়ে আমাদের 2টি লাশ বুঝিয়ে দেওয়া হলো। আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে আপনি পাশের আপনার বাবা মা ভাই বোন বন্ধু কাউকে কোনো কাজে আসতে পারবেন না। সেই জন্য সবার আগে নিজে সুস্থ থাকবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী হাসপাতালের বিল নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণ করতে সরকারের হস্তক্ষেপ দরকার বলেও মন্তব্য করেন তিনি। যা চলছে আজকে প্রাইভেট হসপিটালে এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। এটাকে যেটা বলে কোনো ক্রমে সরকারকে এখনই এইসবের দর ঠিক করে দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের বেসরকারি হাসপাতালগুলোর ব্যয় কমানো না গেলে অনেকেই স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ করোনা মোকাবেলা করবার জন্য, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলা করবার জন্য যথেষ্ট পরিমাণে তারা ফাইট দিয়ে যাচ্ছে। এখন দরকার জনগণের সচেতনতা, সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষগুলোর দায়িত্বশীল ভূমিকা, সরকারি হাসপাতালগুলোর যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে চিকিৎসা ব্যবস্থা আরেকটু জোরদার করা, আর বেসরকারি হাসপাতালগুলোর যে বিলের লাগাম সেটি আমাদের টেনে ধরা। প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতর্কিকরা জয়লাভ করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে কেবল জরুরি প্রয়োগে অনুমোদন পেয়েছে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। 95% পর্যন্ত কার্যকর এই টিকাকে নিরাপদ বলে মনে করছে দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ FDA। টিকা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা। মহামারী শুরুর 9 মাসের মধ্যে করোনার টিকা কার্যক্রম শুরু করতে পেরে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে মারা গেছে প্রায় 3 লাখ মানুষ। এদিকে টিকা অনুমোদনের জন্য FDA-কে প্রচুর চাপ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এমনকি অনুমোদন না দিলে পদত্যাগ করতে বলা হয় সংস্থার প্রধান স্টিফেন হানকে। যদিও পরে এই খবরকে অসত্য বলে উল্লেখ করেছেন তিনি। পার্টেক্স খেলার খবর।
মিরপুরে বেক্সিমকো ঢাকাকে 2 রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপের প্লে অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। এই জয়ে সরাসরি প্লে অফে উঠল তামিম ইকবালের দল। আর 5 দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে 194 রানের টার্গেটে তাড়া করতে নেমে নাইম শেখের সেঞ্চুরিতে জবাবটা ভালোই দিচ্ছিল ঢাকা, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। 6 উইকেটে 191 রানে থামে মুশফিকুর রহিমের দল। এর আগে সাইফ হাসান, আফিফ হোসেন এবং তহিদ হৃদয়ের 50-তে লিগ পর্বের শেষ ম্যাচে 3 উইকেটে 193 রান তোলে ফরচুন বরিশাল। দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে 36 রানে হারিয়ে সপ্তম জয় তুলে নেওয়া গাজী গ্রুপ চট্টগ্রাম শীর্ষ দল হিসেবে পা রাখে প্লে অফে। শেষ করার আগে বিআরপি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় উন্নত বিশ্বকে দ্রুত অর্থায়নের ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সরকারের কর্মকর্তাদের কঠোর হাতে মোকাবেলার ঘোষণা। পদ্মা সেতুকে দেশের অর্থনৈতিক করিডোর করতে আগাম বিনিয়োগ আকর্ষণের তাগিদ বিশ্লেষকদের। এবং তথ্য প্রযুক্তি খাতে উন্নয়নের কারণে বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলার সুযোগ নেই বললেন সজীব ওয়াজেদ জয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।